কোমরে কারোর হাত পেয়ে চমকে উঠল রাইসা। ঘুরে তাকালে বাধা প্রদান করলো তেজ। আমি। তেজের কণ্ঠে রাইসা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আনমনেই মাথা এলিয়ে দিল তেজের বাহুতে। এই মানুষটাতেই রাইসার সমস্ত শান্তি। দিন শেষে মনে হয় এই মানুষটা তার আপন, যা কেউ চাইলেও কেড়ে নিতে পারবে না। তারও যে আপন বলতে কিছু আছে। তার এবাদতের ফল তেজ। তাকে এত ভালোবাসে। রাফিদের অপারেশন করা হয়েছে। চোখের ওপর থেকে ব্যান্ডেজ খুলছে, আর সবার দৃষ্টি স্থির সেই দিকে। অবশেষে পিটপিট করে তাকালো সুন্দর পৃথিবীকে চাক্ষুষ করার জন্য। আবার যে বাবা মাকে দেখতে পারবে ভাবেনি। আপনি কি দেখতে পাচ্ছেন মিস্টার রাফিদ? ডাক্তারের কথায় রাফিদের চোখ থেকে জল ঝরল। রাফিদের মা হতাশ হয়ে কাঁদতে লাগলো। আমার ছেলে কিছু বলছে না কেন ডাক্তার? তবে কি আমার ছেলে এখনো দেখতে পারবে না? মুহূর্তে রাফিদ মায়ের হাত ধরল। ছেলের দিকে তাকাতেই লক্ষ্য করলো ছেলের কান্না ভেজা চাহনি। আমি তোমাকে দেখতে পাচ্ছি মা। আমি আবার সবকিছু দেখতে পাচ্ছি। আমি সবাইকে দেখতে পাচ্ছি বাবা। সবার চোখে যেন খুশির জোয়ার। রাফিদের বাবা মা বাইরে গেল। বলেছিলাম না আমরা, তুই চোখে দেখতে পারবি, বলল অন্তর। বন্ধুদের সাথে বেশ সময় কাটালো। হঠাৎই বলল, মিহি আসেনি। সবাই অস্বস্তিতে পড়ল, কি বলবে বুঝে উঠতে পারল না। কিরে, সবাই চুপ কেন? মিহি আমাকে দেখতে আসলো না? কারোর মুখেই কোনো কথা নেই। 4 দিন কাটিয়ে কক্সবাজার থেকে সবাই চলে এসেছে। বিশেষ করে ইরার জন্য চলে আসতে হয়েছে। সে এমন পাগলামি শুরু করে দিয়েছে, ওখানে এক মুহূর্তও থাকবে না। রাইসার ড্রয়ার খুলতেই আচমকা অদ্ভুত ঠেকল। গোলাপি রঙের একটা খাম। কৌতূহল নিয়ে বের করে দেখল একটা চিঠি। শুরুতে কারোর নাম নেই। পড়বে কি না ভেবে পাচ্ছে না। তোমাকে দেখার তৃষ্ণা বড্ড বেশি উদাসীন হরিণছানা। এই চিঠিটা তোমাকে কষ্ট করে দিতে যাব না, কেননা তুমি আমার ঘরে যখন গুটি গুটি পায়ে ঘুরবে, আমার রাজ্য বিচরণ করবে, আমার সব কিছুতেই তোমার ছোঁয়া থাকবে, তখন নিজে থেকেই একদিন এটা তোমার হাতে পড়বে। তোমাকে পাওয়ার জন্য প্রহর গুনতে গুনতে আমি নিঃস্ব হয়ে যাচ্ছি। সময় যেন থেমে আছে কোনো এক গোলক ধাঁধায়। তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি না মেয়ে। তোমাকে নিয়ে আমার প্রণয় গাথা শুরু হয়েছিল কোনো এক জ্বলন্ত দুপুরে। তোমার সেই প্রথম ও এক মুহূর্তের চাহনি আজও আমি স্পষ্ট অনুভব করি। তুমি কি আমাকে ভুলে গেছো, নাকি মনে রাখার চেষ্টা করনি? আমি তো অসহায় তোমাকে ছাড়া। চিঠিটা পড়তে কেমন অনুভূতি লাগছে বউ? এই বউ রূপে আনতেও আমার কত কষ্ট করতে হয়েছে জানো আহনাব। চিঠিটা পড়ে রাইসা থমকে গেল। মুহূর্তেই ছুট লাগালো যেই ঘরে সে আগে ছিল। তাড়াহুড়ো করে ব্যাগ খুলল, যেখানে চিঠির মেলা। প্রতিটা চিঠি উন্মাদের মতো খুলে নিচের নামের সাথে মেলালো, যেখানে স্পষ্টই আহনাফ লেখা। প্রতিটা হাতের লেখায় মিল। কিছু মুহূর্তের জন্য রাইসা ভুলে গেল দুনিয়া। ধপ করে বসে পড়ল ফ্লোরে। চোখ থেকে অঝরে আসার নেমে চিঠিতে গড়িয়ে পড়ছে। যেই মানুষটাকে দেখার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে পড়ে থাকতো হৃদয়। ঘর জুড়ে অন্ধকার আর পিন পতন নীরবতা। রাইসা ঘুমিয়ে পড়েছে। তেজ লাইট জ্বালিয়ে দিল। মৃগনয়নী, ঘুমিয়ে পড়েছ? রাইসার কোনো উত্তর আসলো না। তেজ লাইটটা অফ করে শুয়ে পড়ল। হাত বাড়িয়ে রাইসাকে টেনে নিতেই আবারও সরে গেল। অর্থাৎ রাইসা ঘুমায়নি। কি হয়েছে তোমার? আমার থেকে দূরে যাচ্ছ কেন? রাইসা নিশ্চুপ। তেজ আবারও টেনে বুকে নিতে চাইলে রাইসা তেজের বুকে ধাক্কা মেরে নিজেকে সরিয়ে ফেলল। সব অভিমান ঢেলে দিল। আপনি আমার কাছে আসবেন না। আমাকে ঠকিয়েছেন। মিথ্যাবাদী আপনি। আমি আপনার কাছে থাকবো না, চলে যাব। তেজের বুকটা কম্পিত হলো। বিধ্বস্ত শব্দ যেন বাইরে আসতে চায়। কি বলছো তুমি? এসব ভুলেও বলো না। আমি কিভাবে ঠকিয়েছি তোমাকে? কি মিথ্যা বলেছি? আপনি সেই, তাই না, যে আমাদের গ্রামে এসেছিলেন?
তেজ বড় লাইটটা জ্বালিয়ে দিয়েছে। রাইসার বিধ্বস্ত চোখ মুখ সব বলে দিচ্ছে সে সব কিছু জেনে গেছে। কি হলো, কথা বলছেন না কেন? হ্যাঁ, আমি সেই। রাইসা মুহূর্তেই আরো ভেঙে গেল। এই কথাটা আমার থেকে লুকিয়ে গেছেন, একবার ছেড়ে এসেছেন, তারপরেও আপনার শান্তি হয়নি? তেজ রাইসার গাল সন্তর্পণে আঁচলে নিল। আমার কথাটা শোনো, ছেড়ে দিন আমাকে। আমি আপনার সাথে আর এক মুহূর্তও থাকবো না। প্লিজ এইসব কথা বলে না জান। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? তোমাকে ছেড়ে দিতে বলো না, তাহলে তো নিজেকেই মুক্তি দিতে হয়। আপনি আমার মন নিয়ে খেলছেন, এখন আবার নতুন করে খেলার জন্য লেগেছেন। নিশ্চয় আমি মারা গেলে সবাই শান্তি পাবে। তেজ রাইসাকে বুকের সাথে চেপে ধরল। প্লিজ এসব কথা কখনো বলো না। আমি তোমার মন নিয়ে খেলিনি। তুমি আমাকে এভাবে ভেঙে দিও না। আমাকে এক্সপ্লেন করার সুযোগটা তো দাও প্লিজ। ছাড়ুন আমাকে। আপনি খুব খারাপ। বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত এক বুক আশা নিয়ে বসেছিলাম আপনি আসবেন আর এই বিয়ে আটকাবেন। আপনি তো বলেছিলেন পৃথিবীর যেখানেই থাকুন আপনি আমাকে কারোর হতে দিবেন না, অথচ আপনি কথা রাখেননি। এসেছিলেন তো, কিন্তু অন্য রূপে। আমি সব বুঝতে পারছি। কিছু বুঝতে পারেন না আপনি। বুঝতে পারলে আমার আবেগ নিয়ে খেলতে পারতেন না, ছেড়ে আসতে পারতেন না। কত খুঁজেছি, কিন্তু আপনি তো আমাকে চাননি। হ্যাঁ মানছি আমি খারাপ, কিন্তু আমি শেষ পর্যন্ত কথা রেখেছি। তোমাকে আমার ঘরের রানী বানাবো বলেছি। আজ দেখো আমার বিশ্ব জুড়ে তোমার রাজত্ব। আমি তোমাকে ছেড়ে আসিনি, তোমাকে সময় দিয়েছি নিজেকে বোঝানোর জন্য। আমার থেকে তোমার মতো পরিবর্তন হলেও যেন তোমাকে অন্য কারোর হতে দিতাম না। সব সময় এই চোখে চোখেই রেখেছি, শুধু তুমি দেখতে না। আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। রাইসা কেঁদেই চলেছে তেজের বুকে। আপনি আমাকে কেন বলেননি? আপনিই সেই, কেন বলুন? আমি চেয়েছিলাম তুমি নিজেই খুঁজে নাও আমাকে। তোমার হাতে ধরা পড়ার অপেক্ষায় ছিলাম আমি। অবশেষে তুমি খুঁজে পেলে। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমার অনেক কষ্ট হয় বউ। তাহলে আপনি বিয়ে করে আমাকে রেখে চলে আসলেন কেন? বলেছিলেন বউ মানবেন না। এইসব কি ছিল? যাতে তুমি আমার থেকে দূরে থাকো আর নিজেকে শক্ত করো। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। দূরেও থাকতে বলেন, আবার কাছেও আসতে বলেন। আপনি আসলে কি? তখন তুমি ছোট ছিলে তাই অপেক্ষা করছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি তোমার বিয়ে দিবে এটা কল্পনাও করিনি। অর্থাৎ আপনি আমাকে বিয়ে করতে চাননি, তাই তো? ঠিকই তো, আমাকে বিয়ে করা যায়। চুপ, ভুলভাল বলবে না। নিজের মতো করে উত্তরটা সাজিয়ে কষ্ট পাও কেন? আমি তো বলেছি যা জানার সব আমাকে বলবে। এটা তোমার বিয়ের সময় না, আর আমার আবেগ তোমাতেই মগ্ন। সেখানে তোমাকে ছেড়ে থাকা ভীষণ কষ্টদায়ক। কতভাবে নিজেকে তোমার থেকে দূরে রেখেছি। যেখানে তুমি আমার বউ, আমার উগ্রতা সহ্য করার উপযুক্ত ছিলে না, তাই নিজেকেই পরিবর্তন করে শান্তশিষ্ট হওয়ার চেষ্টা করেছি। তবে বরাবরের জন্যই আমি ব্যর্থ। তোমার দিকে চোখ পড়লেই আমি সবকিছু ভুলে যাই। আমার শক্ত হৃদয়ে দৃঢ় বন্ধন হালকা হয়ে যায়। এখন বলো, আমি কি করতে পারি? নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার উগ্রতা তোমাকে কতটা কষ্টদায়ক যন্ত্রণা দেয়। আমি আপনার দেওয়া সব কষ্ট মেনে নিতে পারতাম। আপনি এতটাও কষ্টদায়ক নন আমার জন্য। আমার শান্তির আরেক নাম আপনি। এত বিশ্বাস? আমার দেওয়া কষ্টও তোমার ভালো লাগে? হুম। আর কে বলেছে আপনার দেওয়া কষ্ট আমার ভালো লাগে? কষ্ট দেওয়ার পর যেভাবে যত্ন করেন সেটা আমার ভালো লাগে। সেই যত্নের জন্যই তো আমি হাজারবার কষ্ট পেতে রাজি আছি। তেজ মুচকি হেসে আলগোছে জড়িয়ে নিল বক্ষ গহ্বরের মাঝে। তাহলে আজকের কষ্টের পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া যাক, পরে অনেক আদর করে দিব, প্রমিস। রাইসা মুখ লুকালো। আপনি খুব খারাপ। আমাকে ছেড়ে আবারও চলে যাবেন না তো? এই দেহে প্রাণ পাখি উড়ে যাওয়ার আগ পর্যন্ত
আমি তোমাকে ছেড়ে যাব না। সময়ের দীর্ঘ ব্যবধান, অসংখ্য অপেক্ষা, মান অভিমান, ভুল বোঝাবুঝি আর হাজারো দোয়ার শেষে অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন। আজ রিম আর ফাহিমের জীবনের সবচেয়ে সুন্দরতম অধ্যায়ের শুরু। বাড়িতে ব্যস্ততার যেন শেষ নেই। বড় আয়নার সামনে নিশ্চুপ হয়ে বসে আছে রিম। গাঢ় লাল বেনারসি, মাথা ভর্তি ঘোমটা, কপালে ছোট্ট লাল টিপ, সোনালি অলংকারে সাজানো মুখটা যেন অদ্ভুত এক প্রশান্তিতে ভরা, অথচ বুকের ভেতরটা কাঁপছে অবিরাম। রাইসা সেই তখন থেকেই বসে আছে রিমের পাশে। মেকআপ শেষ করতে না করতেই ফাহিম ভিডিও কল দিল। রিমের মুখে লাজুকতার ছায়া ভেসে উঠল অস্পষ্টভাবে। রিসিভ করবে তার আগেই রাইসা ফোন কেড়ে নিল। আহাম্মকের মতো চেয়ে রইল বেচারি রিম। রাইসা মুখ ভেঙিয়ে বলল, একদম না। আর একটু সময় সহ্য হচ্ছে না? রিম অবাক হয়ে বলল, আরে দে না, একবার কথা বলি। কি বলছেন শুনে দেখি। রাইসা ভুরু নাচিয়ে বলল, না মানে না। এতদিন অপেক্ষা করতে পেরেছে, আর 10 মিনিট পারবে না? রাইসা প্লিজ সোনা। কোনো প্লিজ প্লিজ চলবে না। আমাকে সোনা টোনাও বলবি না। আমি কথা বলবো ভাইয়ের সাথে, বলে ভিডিও কলটা রিসিভ করে দিল। ওপাশে ফাহিমের মুখ ভেসে উঠতেই রাইসা হো হো করে হেসে উঠল। আসসালামু আলাইকুম দুলা ভাই। ফাহিম এক মুহূর্তের জন্য থমকে থেকে বলল, ওয়ালাইকুম আসসালাম রাইসা। রিম কোথায়? রাইসা খুব গম্ভীর মুখ করেই বলল, রিম? সে তো ব্যস্ত, তোমাকে দেখার সময় নেই। ফাহিম কপাল কুঁচকে বলল, ব্যস্ত? আমাকে বিয়ে, আমার বিয়ে, আমার বউ ব্যস্ত? তুমি অধৈর্য কেন ভাইয়া? এখন দেখা যাবে না? আর সোজা বিয়ের পর দেখো। ফাহিম মুচকি হাসি দিয়ে বলে উঠল, ধৈর্য তো অনেক ধরেছি, আজ আর হচ্ছে না। একবার দেখা আমার বউ সাজে কেমন লাগছে তাকে। নো নো, একটুও না। এক সেকেন্ড। জি না। দেখ, তুই তো আমার আদরের বোন, এরকম করিস কেন? ভাইয়ের কথা একটু বোঝ। এদিকে পাশে বসে থাকা রিম লজ্জায় একেবারে লাল হয়ে গেছে। মুখ নিচু করে বারবার রাইসা ইশারায় বলছে, ফোনটা দে না। অবশেষে রাইসা বলল, আচ্ছা, মাত্র 5 সেকেন্ড, তারপর কল কেটে দেব। ফাহিমের মুখে সঙ্গে সঙ্গে শিশুসুলভ হাসি ফুটে উঠল। রাইসা ধীরে ধীরে ক্যামেরাটা ঘুরিয়ে দিল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল বধূর সাজে রিম, মাথা নিচু করে রাখা, লাজে রাঙা মুখ। ফাহিম কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মুখে কোনো কথা নেই, শুধু চোখ দুটো ভরে উঠছে অপার মুগ্ধতায়। রিম লজ্জায় একবার চোখ তুলে তাকিয়ে আবারও নিচু করে ফেলল। ফাহিম ধীর কণ্ঠে বলল, মাশাআল্লাহ। রিমের গাল আরো লাল হয়ে উঠেছে। রাইসা সঙ্গে সঙ্গে আবারও ফোনটা নিজের দিকে ফিরিয়ে এনে বলল, ব্যাস, টাইম শেষ। এই, আরেকটু। না, এবার সামনাসামনি দেখবে, বলে কল কেটে দিল। ফাহিম ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, অন্যদিকে রিম লজ্জায় যেন রাইসার হাতে আলতো করে চাপড় মেরে বলল, তুই না একদম অসহ্য। রাইসা খিলখিলিয়ে হেসে বলল, এই লজ্জাটুকু তো বিয়ের সময় আসল সৌন্দর্য। কিছুক্ষণ পর কাজীর আগমনের খবর এলো। ঘরের ভেতরের হাসি ঠাট্টা ধীরে ধীরে স্থিমিত হলো। সবাই গুছিয়ে বসলো। চারিদিকে এক পবিত্র প্রশান্ত পরিবেশ। আল্লাহর নাম নিয়ে শুরু হলো আক্ত। কিছু সাক্ষী, কি দুই পরিবারের আপনজন, আর সীমিত আয়োজনের মধ্যে সম্পন্ন হলো তাদের বহু প্রতীক্ষিত পবিত্র বন্ধন। এদিকে রাতে যখন শুনেছিল রিমের বিয়ের অনাকাঙ্ক্ষিত কথা, তখনই যেন দেহ ছেড়ে পাখি উড়াল দিল। যেখানে সযত্নে রেখেছিল সেখানে যন্ত্রণার অকাঠ্য দলিল হয়ে গেল। এই যন্ত্রণার মৃত্যু পর্যন্ত কি ভোলা সম্ভব? এই বিরহ কোনো মানুষের জীবনে আসে? কেনই বা মানুষ এত দুঃখ কষ্ট বেদনার নির্মম পরিহাসে আটকা পড়ে যায়? সবাই তো সুখে থাকতে চায়, তবে মানুষের চাওয়ার ধরন কেন আলাদা হয়? কেন সবাই ভালোবাসা বোঝে না?
তাদের মনের অনুভূতি বোঝানোর জন্য কি শুধু চোখই যথেষ্ট নয়, নাকি অনুষ্ঠান করে দাওয়াত দিয়ে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি? সবকিছু গোপনেই সুন্দর, তবে এই অসহনীয় ব্যথা, বিরহ কোনো গোপনেই সুন্দর নয়। ভালোবাসা ব্যতীত কেউ কোনো কেন ভাঙে না? এ এক বিরহ শব্দতে যেন মানুষের মৃত্যুর মতো ব্যথা অনুভব হয়। মদের বোতল হাতে নিয়ে পুরো রাস্তা টলছে, হঠাৎ করেই পড়ে গেল। কাচের বোতলটা ভেঙে গেল। রাস্তার ওপরে হাঁটু গেড়ে বসে পড়ল নির্ঝর। দুই হাত বাড়িয়ে কুড়ালটাতে লাগলো সেই কাচের টুকরোগুলো। হঠাৎ থেমে গেল। হাতের তালু কেটে রক্ত ঝরছে, অথচ সে যেন কিছুই টের পাচ্ছে না। বুকের ভেতরের ক্ষত যে এর চেয়েও হাজার গুণ গভীর। আকাশে পূর্ণ চন্দ্রিমার মতো এক থালি চাঁদ যেন উজ্জ্বল দিনের মতো আলো ছড়িয়েছে। নির্ঝরের কণ্ঠ ছিঁড়ে বেরিয়ে এলো এক অসহায় আর্তনাদ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ! আপনি কেন এমনটা করলেন? আমার বুকের ভেতরে এতটা ভালোবাসা যদি লিখেই রাখতেন, তাহলে তার কপালে আমাকে লিখলেন না কেন? কথাগুলো রাতের নিস্তব্ধতা ভেদ করে ছড়িয়ে পড়ল দূর দূরান্ত। কিন্তু উত্তর দেওয়ার মতো বিপরীতে কেউ ছিল না। শুধু পূর্ণিমার চাঁদ, শীতল বাতাস আর এক ভাঙাচোরা হৃদয়ের নিঃশব্দ কান্না। দুই হাত আকাশের দিকে তুলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তো কখনো তার ক্ষতি চাইনি আল্লাহ, শুধু দূর থেকে ভালোবেসেছি। তার হাসি দেখলেই নিজের কষ্ট ভুলে গেছি। তাহলে আমার ভালোবাসার শাস্তি এত কঠিন কেন? চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। সেই অশ্রু মিশে যাচ্ছে রক্তের ফোঁটার সঙ্গে। আজ বোঝা মুশকিল, কোনটা হাতের রক্ত আর কোনটা ভাঙা হৃদয়ের রক্তক্ষরণ। রিমের সাথে দেখা হওয়া রাগী ঝগড়ুটে রূপ, কবে কিভাবে ভালোবাসলো এটা যেন কল্পনাহীন। সে ফুঁপিয়ে উঠল, জানো রিম, তুমি কোনোদিন জানতেই পারলে না তোমাকে আমি কতটা ভালোবাসি। তোমার এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম, অথচ আজ, আজ তুমি অন্য কারোর স্ত্রী। শেষ কথাটা বলতে গিয়ে গলা আটকে গেল। মনে হচ্ছিল কেউ যেন তার বুকের ভেতর থেকে হৃদয়টা টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মদের বোতলের অবশিষ্ট কাচের টুকরো শক্ত করে মুঠোয় চেপে ধরল। ধারালো কাজ হাত আরো গভীরভাবে কেটে দিল। কিন্তু এই ব্যথা যেন তাকে শান্তি দিচ্ছে। নিজের মনেই বিড়বিড় করে বলল, মানুষ বলে সব সময় নাকি সব ঠিক করে দেয়, কিন্তু যে সময় তোমাকে ভালোবাসতে শিখেছি, সেই সময়ই তোমাকে কিভাবে ভুলিয়ে দিবে? চোখ তুলে তাকালো পূর্ণিমার চাঁদের দিকে। আজ চাঁদটা খুব সুন্দর, ঠিক রিমের মুখের মতো। হয়তো এই মুহূর্তে সে লাল বেনারসি পরে লাজে মাথা নিচু করে নিজের নতুন জীবনের প্রথম রাতের অপেক্ষায় আছে। আর এইদিকে সেই একই চাঁদের নিচে দাঁড়িয়ে নির্ঝর নিজের সমস্ত স্বপ্নের জানাজা করছে। আকস্মিক হেসে উঠল নির্ঝর, এই ভয়ঙ্কর ভাঙা শূন্য হাসি, যে হাসিতে আনন্দ নেই, আছে শুধু পরাজয়। অতঃপর আবারও কেঁদে উঠল শিশুর মতো। ভালোবাসা কি এতটাই অসহায় আল্লাহ, যে মানুষটাকে পাওয়ার জন্য আমি কোনো দিন হারাম পথে হাঁটিনি, শুধু আপনার কাছেই চেয়েছি, তাকেই আজ অন্য কারোর হাতে তুলে দিলেন? নিশ্চয়ই এর মাঝেও আপনার কোনো হিকমত আছে। কিন্তু আমি তো মানুষ, এই কষ্ট বহন করার শক্তিটুকুও কোথায় পাবো? কথা শেষ করে মাথা নিচু করে সেজদায় লুটিয়ে পড়ল সে। মাটির বুক ভিজে উঠল তার অশ্রুতে। পূর্ণিমার আলোয় মনে হচ্ছিল আজ একজন প্রেমিক কাঁদছে না, আজ কাঁদছে এক অপূর্ণ দেওয়া দোয়া, এক নীরব অপেক্ষা, এক পাক্ষিক ভালোবাসা, যার কোনো অভিযোগ নেই, কোনো দাবি নেই, আছে শুধু সারা জীবন বয়ে বেড়ানোর মতো এক অসহনীয় শূন্যতা। এদিকে নির্ঝরকে না পেয়ে দুই বন্ধু খুঁজে চলেছে। নির্ঝরকে রাস্তায় পড়ে থাকতে দেখে ছুটে আসলো রাফিদ আর অন্তর।
বেহাল অবস্থা। নিজের মধ্যে যে নেই এটা বোঝা স্পষ্ট। নির্ঝর অসহায় ভঙ্গিতে বলে ওঠে, আমার মনটা করে চুরি, বুকে মারলি বিষের ছুরি, কোথায় গিয়া হইলি গোপন, ধরতে নাহি পারি বন্ধু নিদরিয়া পাষাণ। কিরে, তুই এখানে কি করছিস? আমরা তোকে খুঁজে চলেছি, সেই দিকে তোর মাথা ব্যথা নেই? বলল অন্তর। কথার পরিপ্রেক্ষিতে রাস্তায় শুয়ে থাকা নির্ঝর কেবলই ক্ষীণ হেসে হালকা চোখ দুটো খুলে বলল, যার মাথা থেকে থাকে তার মাথা ব্যথা হয়, আমার মাথাও নেই, ব্যথাও নেই। কথাগুলো এলোমেলো বলল, যেন দেখেই বোঝা যাচ্ছে তার ভেঙে যাওয়া। রাফি ধরে ওঠাতে লাগলো, ছাড় আমাকে, ছেড়ে দে, আমি একা ঠিক আছি। তোরা কোনো ডিস্টার্ব করতে এসেছিস? জানিস মানুষ ভোলার কোনো ঔষধ নেই। শালা মদ খেয়েও তো ভুলতে পারছি না যে একটুকু ভুলে থাকার চেষ্টা করব। দেখ, বোতলটাও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে ভেঙে গেল। এখন আমি কি করে তাকে ভুলবো রাফিদ? আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। আমাকে এমন কিছু দে যেন আমি ভুলে যাই সবকিছু, নয়তো আমার মাথায় বাড়ি মার। আমার আমি সব স্মৃতি যেন ভুলে যাই। ওকে ভুলিয়ে দিতে আমাকে সাহায্য কর। আমার ঘুমের ঔষধ দে প্লিজ। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। নিজের মনের বসবাস করা ব্যক্তি অন্য কারো, এটা কিভাবে মানবো আমি? আমি ধ্বংস হয়ে গেলাম, আমাকে মেরে ফেল তোরা, আমি বাঁচতে চাই না। রাফিদ নির্ঝরের চোখের জলটুকু মুছিয়ে দিল। তোকে আমি সান্ত্বনা দেব না নির্ঝর। আমি জানি সান্ত্বনা কিছুই করতে পারে না। আমিও এই পরিস্থিতি ভীষণভাবে উপলব্ধি করি। সময়ের সাথে সাথে স্মৃতিগুলো ফিকে হয়ে যায়, কিন্তু মন যেন বের করা অসম্ভব। আমিও ঠিক একই দহনে পড়ছি। এই ব্যথাতে কোনো মলম কাজ করে না, এমন কোনো ঔষধ সৃষ্টি হয়নি। আমার চরম শত্রুরও যেন এই পরিস্থিতি না আসে। এই ব্যথা সহ্য করার মতো সাহস কিভাবে হবে? আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আপাতত বাড়িতে চল, এখানে তোর করার কিছুই নেই। যে তোর নয় তাকে তুই কখনো পাবি না, কখনোই না। আমি তাকে পেলে কি সৃষ্টিকরের বিপক্ষে যাওয়া হতো? খুব বড় অনর্থ হয়ে যেত, পৃথিবীর ধ্বংস হয়ে যেত। তবে কেন আমি তাকে পেলাম না? আমি তাকে কিছুতেই বুঝতে পারলাম না, বোঝাতেও পারলাম না যে আমি তাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কেন বুঝলো না ও? আমাকে কেন বুঝলো না? নির্ঝরের আহাজারিতে দুজনের চোখেই জল গড়িয়ে পড়ল। একদিকে সম্পর্কের নতুন পদার্পণ, অন্যদিকে মানুষ হারানোর তীব্র বেদনা। নদীর দুইটি পাড় যে সমানভাবে সমান হবে এমন না। এপারের মানুষের লোকালয়, ওই পারের ভয়ঙ্কর প্রাণনাশী জন্তুর উদ্বেগ। নদীর এপার ভাঙে ওপার গড়ে, তেমনি দুটি জীবন, দুই পরিবার, সমাজকে সাক্ষী রেখে পূর্ণতা পেল। বিপরীতে বাকি দুটি হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল বিষাদের দহনে। পৃথিবীর সীমানা পেরিয়ে যেন রাইসার কপালে এক ফালি সুখের রোদ্দুর ছুঁয়ে দিল। নয়তো এত ভালো পরিবার পরিজন কেন কোনো মেয়ের হয়? তাও যে মেয়ের অতীত এমন কষ্টে। রাইসা রেডি হয়ে বসে আছে। আজকে তারা গ্রামে যাবে। কারণটা সুফিয়া বেগমের জন্য। তিনি সবাইকে বলেছেন সানজিদার সাথে তার ছেলে ইমরানের বিয়ে দিবে। সারা জীবনের জন্য সানজিদাকে তার ঘরে রাখতে চান। ইমরান বিদেশ থেকে আসার পূর্বেই তিনি ঠিক করেছিলেন এমন লক্ষ্মীমন্ত একটা মেয়েকে সে আর কোথাও যেতে দিবে না। তাই তো ইমরান আসার পরপরই তিনি বলেছিলেন তার একটা কথা রাখতে। এটাই হলো সেই কথা। কিন্তু ধীরে ধীরে তিনিও বুঝতে পারলেন ছেলে মেয়ে দুটো একে অপরকে কতটা ভালোবাসে। অতঃপর সেই সিদ্ধান্তে উপনীত হলো, যেই সিদ্ধান্ত যাওয়ার আগে দরকার ছিল। নওয়ান পরিবারের সবাই গেল, শুধু মার্জিয়া শ্বশুরবাড়ি বলে যেতে পারল না। তার উপরে মার্জিয়ার সুন্দর একটা ছেলে সন্তান হয়েছে, 7 মাস হলো। রাইসা
আহ, বিয়ে হয়ে আসার পর থেকে আর যাওয়া হয়নি। যেহেতু তার বোন সানজিদা যাচ্ছে সেই জায়গা থেকে দেখতে গেলে তো রাইসা কতটা খারাপ লাগবে এটা তার শাশুড়ি বুঝতে পেরেছেন। তাই তিনি ঠিক করেছেন যেহেতু তার বাবার বাড়ি সেখানেই, তাই বাবার বাড়ি যাবেন। এটা কোনোভাবেই রাইসাকে ছাড়বে না নাবিলা বেগমের মতো দুমুখো সাপের কামড় খেতে। কিছু সময় পর এক এক করে দুইটা গাড়ি করে বেরিয়ে এলো গ্রামের উদ্দেশ্যে। গুরুজনরা এক গাড়িতে আর ইমরান, সানজিদা, রাইসা, তেজ এক গাড়িতে। গাড়ি ছাড়ার পর প্রথমে কিছুটা পথ নীরবতায় কেটে গেল। শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো কনক্রিটের দালানের জায়গা দখল করে। সবুজ ধান ক্ষেত, তাল গাছের সারি আর দূরে নীলাভ আকাশ। সানজিদা জানালার বাইরে তাকিয়ে মৃদু হেসে বলল, গ্রামের এই রাস্তাগুলো দেখলেই কেন জানি মনটা অন্যরকম হয়ে যায়। কতদিন পর গ্রামের সবুজ শ্যামল প্রকৃতিতে নিঃশ্বাস নিচ্ছি, মনটা ভরে উঠল। ইমরান তার দিকে তাকিয়ে হেসে উত্তর দিল, আর কয়েকদিন পরই তো এই গ্রাম থেকেই একেবারে শহরে রূপান্তর করব। আমার বউ করে। আর বেশি বেশি শ্বাস নিয়ে রাখো, সিলিন্ডারে ভরে নিও। শহরে ফিরলে তো এই প্রকৃতি আর পাবে না। কথাটা শুনে সানজিদার গাল লাল হয়ে উঠল। সে লজ্জায় মাথা নিচু করে ফেলতেই বাকি সবাই মুচকি হাসলো। রাইসাও হাসলো, তবে তার হাসির আড়ালে কোথাও যেন এক টুকরো স্মৃতি এসে ধরা দিল। এই গ্রাম, এই পথ, তার মাটি, তার তার তো জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো কেটেছে। আবার সেই একই গ্রামেই তাকে ফিরিয়ে দিয়েছে নতুন জীবন, নতুন সম্পর্ক, নতুন পরিবার। এই মাটিতেই তার দেখা হয়েছিল নতুন এই সুন্দর মানুষটার সাথে, যে তাকে পৃথিবীতে সবচেয়ে সুন্দর ভালোবাসা মুহূর্ত উপহার দিয়েছে। তেজ পাশ থেকে আস্তে করে রাইসার হাতটা নিজের হাতে নিয়ে চাপা স্বরে বলল, কিছু মনে পড়ছে মৃগনয়নী? রাইসা তার দিকে তাকিয়ে মৃদু মাথা নাড়ালো। মনে পড়বে না কেন? সুখের প্রেরক ছিল এই গ্রাম, আর তেজের আগমন ছিল অনভিত প্রেত। তেজ তার হাতটা আরো শক্ত করে ধরে বলল, মনে আছে তুমি প্রথম দিন আমার উপরে কিভাবে রেগেছিলে? রাগ কম, কাঁদছিলে। তোমার মৃগনয়নের টলমল অশ্রু যেন দৃশ্যমান সমুদ্র সৈকত ভ্রমণ করেছি আমি। সেই যে প্রবেশ করলাম, এখনো ঘূর্ণায়মান করছি আমার ঘোমটা বদিতেই। রাইসার চোখের কোণ চিকচিক করে উঠল আনন্দের অশ্রু, সাথে লজ্জা মাখা মুখ। সে নিঃশব্দে মাথাটা তেজের কাঁধে ঠেকিয়ে দিল। আপনি আমার কান্না করা চোখ দেখে ভালোবেসেছেন? তেজের নীরব উত্তর, ভালোবাসি কখন বললাম? রাইসা কিছুটা মন খারাপ করে শুধালো, আপনি আমাকে ভালোবাসেন না? তেজ গভীর দৃষ্টিতে তাকিয়ে কাট কাট জবাব দিল, না। অতঃপর রাইসার মুখটা আরো শুকিয়ে গেল, চোখে জল স্পষ্ট। রাইসা রাইসার হাতটা আলতো করে নিজের কাছে নিয়ে উঠল। আমি তোমার মৃগনয়নের মায়ায় পড়েছি, যা ভালোবাসার চেয়েও ঊর্ধ্বে। আমি তোমাতে অস্বাভাবিকভাবে আটকে গিয়েছি, অথচ তুমি পড়ে আছো ভালোবাসায়। ভালোবাসলে ভুল ভুলে যাওয়া সম্ভব, কিন্তু আমি তোমাকে কোনো কিছুতেই জীবনেও ভুল ভুল তো দূর, সামান্য চোখের আড়ালও করতে পারবো না, বুঝেছো? আশা করি তোমার উত্তর তুমি পেয়ে গেছো। রাইসা কেমন ফ্যাল করে চাইল স্বামীর পানে। লোকটা কি নিরামিষ, অথচ কত প্রেমিক সুলভ কথা বলল। যদিও রাইসার সামনে তেজ একেবারে ভিজে বিড়াল, সে যা বলবে তাই করতে বাধ্য হয়। রাইসা বুঝলো গাড়ি চলছে না, তাই সামনে তাকালো। সানজিদা আর ইমরান সামনে বসেছে। এতক্ষণ তেজের এমন জোড়া বলে কণ্ঠে বলে ওঠে, কর্ণপ্রহর হয়েছে। তেজ যে এমন কথা বলতে পারে সেটা শুনেই ইমরান তবদা খেয়ে ব্রেক কষল।
দুজনের এমন হাবলা মার্কা বিস্ময় দেখে রাইসা গুটিয়ে গেল। তেজ হঠাৎই জোরে ধমকে উঠল ইমরানকে। কি হচ্ছেটা কি? মাঝ পথে গাড়ি দাঁড় করালি কেন? ইমরান হকচকিয়ে গেল তেজের এমন ধমকে। সানজিদা সোজা হয়ে গেল। তোমাকে সামনাসামনি এভাবে প্রেম নিবেদন করতে দেখিনি, তাই একটু মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসলাম যে বেশি দেখি আমার বিয়ের পরও এরকম হয়ে যাব। কি কপাল আমাদের! আমরা দুজন এক বাড়ির জামাই, এক পুকুরের দুই ফুল আমাদের। প্রায় ৩ ঘন্টার পথ পেরিয়ে অবশেষে দুটি গাড়ি গ্রামের প্রবেশমুখে পৌঁছালো। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষজন বাড়ির সামনে ভিড় করতে শুরু করলো। গ্রামের মানুষ বলে ওঠে, আর গ্রামের মানুষ বলে শহরের মানুষের দেখলেই যেন মধু মনে করে পিঁপড়ের মতো সারিবদ্ধভাবে চলে আসে দোরগোড়ায় নাবিলা মেয়েকে দেখে। নাবিলা বেগমের হাত থেকে মাটির কলস খান ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তিনি বিশ্বাস করতে পারছেন না তার মেয়ে তারই সামনে দাঁড়িয়ে আছে। কিছুটা অবাক হয়ে সামনে দাঁড়িয়ে আছে, কিছুটা বিস্ময় নিয়ে মুখে হাত বুলিয়ে দিলেন। তো তুই সত্যিই আমার সানজিদা? সত্যি ফিরে এসেছিস মা? সানজিদা মায়ের বুকে পড়ল ঝাঁপিয়ে। এই মা তার জন্মদাত্রী। রাগ অভিমান কত কিছুই তো হলো, কিন্তু ভালোবাসা কি কমে? হ্যাঁ মা, আমি সত্যি ফিরে এসেছি। এতদিন কোথায় ছিলি মা? তোর কি একবারও আমাদের কথা মনে পড়েনি? তোকে ছাড়া আমরা কিভাবে থেকেছি জানিস? তুই কেন এমন করলি মা? সানজিদা নিশ্চুপ, বলার মতো কিছু নেই। সে চাইলেও এমন হতো, না চাইলেও এমন হতো। অতঃপর সানজিদা সব ঘটনা খুলে বলল। নাবিলা বেগম সুফিয়া বেগমকে ধন্যবাদ জানালেন তার মেয়েকে এতদিন তার কাছে রাখার জন্য। এভাবে বলবেন না, আপনার মেয়ের মতো মেয়েই হয় না। কপাল করে এমন মেয়ে পেয়েছেন আপনারা। ভেতরে আসুন আপনারা, বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি? আমি তো মেয়ের আনন্দে সব ভুলেই গেছি। সুফিয়া বেগম মেকি হাসতেই কেউ ডেকে উঠল, মা! নাবিলা বেগম স্তম্ভিত হয়ে পেছনে ঘুরে চক্ষু চড়ক গাছে। কয়েক মুহূর্তের মাঝে তিনি একের পর এক ঝটকা খেয়ে যাচ্ছেন। সামনে দাঁড়িয়ে সেই শুকনো পাতলা মেয়েটা উজ্জ্বল চেহারায় স্বাভাবিক গড়নে দাঁড়িয়ে আছে। গায়ে বোরখা থাকলেও চেহারায় ঠাউর করতে পারা যাচ্ছে। অস্পষ্ট স্বরে বলে উঠল, তুই? রাইসা এগিয়ে এসে কাঁদো কাঁদো চেহারায় বলল, কেমন আছো মা? তিনি রাইসাকে দেখে ঝটপট বিরক্তিতে উত্তর দিলেন, ভালো। বাবা কোথায় মা? দেখছি না যে। সে কাজ করতে গেছে। বসে থাকার দিন তো হয়নি আমাদের। তুই তো বড়লোক বাড়ির বউ হয়েছিস। তো সানজিদার সাথে কিভাবে দেখা হলো তোর? আর সংসারে কি হলো? বাড়ি থেকে বের করে দিয়েছে বুঝি? শহরে বিয়ে হয়ে দেখছি বসে বসে গান্ডে পিণ্ডে গিলে। ভালোই চেহারা বানিয়েছিস। তো এখন আরো বড়লোকদের তোর প্রয়োজন নেই নাকি, যে বের করে দিল? আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। যেখানে থেকে এসেছিস সেখানেই চলে যা। আমার দরজা তোর জন্য চিরতরে বন্ধ। উপস্থিত মেহমানের সামনে যে এমন আচরণ করতে পারে নাবিলা, সেটা কেউ কল্পনাও করতে পারেনি। আশেপাশের মানুষ যেন উপরে উঠে শোনার চেষ্টা করছে। নিজেদের মধ্যে কত কিছুই আলোচনা সমালোচনা চালাচ্ছে তার ঠিক নেই। সানজিদার কণ্ঠ তীক্ষ্ণ করে বলল, মা, তুমি কি বলছো? ভুল কি বলেছি? আর এটা তোদের পেছনে পেছনে কিভাবে এলো? কি বলেন? একটু জোরে বলুন, শুনতে সুবিধা হবে। সবাই ঘুরে তাকালো। নাবিলা বেগম আঁতকে উঠলেন মেহেরিমা নওয়ানকে দেখে। এই সেই মহিলা যে কিনা তাকে থাপ্পড় মেরেছিল কোনো কারণ ছাড়াই। আবার আসলো কেন? ভেবেছিল রাইসা কাজ করে না দেখে এসে মেরে গেছে, কিন্তু এখন দেখি সাথে এসেছে। হয়তো একেবারের জন্য তার ঘাড়ে চাপিয়ে দিয়ে যাবে। নাবিলা বেগমের মুখের রং মুহূর্তেই পাল্টে গেল। তিনি তোতলাতে তোতলাতে বললেন, আপনি? মেহেরিমা নওয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে এলেন। তার চোখে ছিল কঠোরতা, কিন্তু কণ্ঠে অদ্ভুত সংযম। হ্যাঁ, আমি। এবার বলুন,
একটু আগে আমার ছেলের বউকে কি বলছিলেন? সবাই যেন স্পষ্ট শুনতে পায়। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। গ্রামের মানুষজনও ফিসফিস বন্ধ করে তাকিয়ে রইল। নাবিলা বেগম অপ্রস্তুত হয়ে বলেন, না, আমি তো তেমন কিছু বলিনি বেয়ান। বলেছেন। আমি আমি সবাই শুনেছি। মেয়েটাকে নিজের গর্ভে ধারণ করেননি ঠিক আছে, কিন্তু তাকে অতিথিদের সামনে অপমান করতে আপনার বুঝি একবারও বুকটা কাঁপলো না? নাবিলা বেগম এবার একটু জোরেই বলেন, ও আমার মেয়ে নয়। আমি যা ইচ্ছা তাই বলবো, এতে আপনার কি? মেহরিমা নওয়ানের ঠোঁটে হালকা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আপনার মেয়ে নয়, তবে আমার মেয়ে। আর ভুল করেও যদি একটা শব্দ আমার মেয়ের দিকে উঠে আসে তো আমি আপনার এমন অবস্থা করব, সারা জীবন মনে রাখবেন। শুকনো ঢোক গিলে ফেলল নাবিলা। এটা এটা মহিলা নাকি পুলিশ ভেবে পায় না। এত দাপট কিভাবে হয়? রাইসা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। তার চোখের কোণে জমে থাকা জল এবার আর আটকে রাখা গেল না। তেজ ধীরে ধীরে রাইসার পাশে এসে দাঁড়ালো। কোনো কথা না বলে রাইসাকে নিজের দিকে ফিরিয়ে চোখের পানিটুকু মুছিয়ে দিয়ে তার হাতটা শক্ত করে ধরে রাখল, যেন সবাইকে জানিয়ে দিল তার অধিকার। প্রতিবেশীরা হাঁ হয়ে আছে তেজের পরিচয় পাওয়ার জন্য। কারণ বিয়ের দিন এই এক ঝলক দেখেছিল কি দেখেনি চেহারা মনে নেই। বউকে ছেড়েই চলে গিয়েছিল, কিন্তু এখন এই ছেলে রাইসার চোখের জল মুছিয়ে দিচ্ছে, তাকে তো অবশ্যই জানতেই হবে। তৎক্ষণাৎই তেজ গমগমে পরিবেশে তুখোড় ছাত্র নেতা ভাষণের মতো করে গর্জে ওঠে, ওর সংসারও আছে, ওর স্বামীও আছে, কেউ বাড়ি থেকে বের করেনি। ওর নরম মনে আপনারা নরপিশাচ এখনো বাস করেন, তাই আপনাদের দেখার জন্য আসতে চেয়েছিল, যে কারণে নিয়ে আসা। নয়তো আপনার মতো নিচু মন মানসিকতার মানুষ ওর নখেরও যোগ্য নয়। আর কি যেন বলছিলেন? খাওয়া নিয়ে? আপনার বাড়িতে ছিল, যা বলার করার করেছেন। এখন সে আমার বউ, বিয়ে আমি করেছি, আমার বউ, আমার টাকা, আমার বাড়ি। সে যেমন ইচ্ছা তেমনই থাকবে, যা ইচ্ছা তাই খাবে। আমার বউয়ের খাওয়ার দেখার কোনো রাইট আপনার নেই। ফার্দার আমার বউ সম্পর্কে আর একটা কথা বলবেন না, যদি নিজেকে সুরক্ষিত চান। এই আপনি কি আপনার দরজা বন্ধ করবেন? আমি ওকে আপনার এই অভিশপ্ত দরজায় ঢুকতে দেব না। তেজের কথায় চারপাশে সবার চোখ গোল গোল করে এমন নিস্তব্ধতা নেমে এলো যেন কেউ নিঃশ্বাস নেওয়ার শব্দটুকুও শুনতে পাচ্ছে। আসলেই রাইসার কপালে এত প্রতিবাদী দায়িত্বশীল স্বামী জুটেছে, এটা ভাবতেই পারছে না। এতক্ষণ যারা ফিসফিস করে নানান কথা বলছিল, তারাও এবার নাবিলা বেগমের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। কারোর মুখে আর কোনো কথা নেই। নাবিলা বেগম আপন মনে মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন। এত মানুষের সামনে জীবনে প্রথমবার তিনি জবাববিহীন হয়ে পড়েছেন। মেহেরিমা নওয়ান শান্ত গলায় বলেন, চল সবাই, এখান থেকে এখানে থেকে আর সময় নষ্ট করে লাভ নেই। সুফিয়া বেগম সানজিদার মাথায় স্নেহের হাত রেখে আস্তে করে বলেন, মা, তুমি কদিন নিজের মায়ের কাছে থাকো, বিয়ের প্রস্তুতির সময় আমরা এসে নিয়ে যাব। ইমরান মুচকি হেসে বলল, বেশি দিন কিন্তু থাকতে দেব না, খুব তাড়াতাড়ি এসে নিয়ে যাব। কথাটা শুনে সানজিদা লজ্জায় মাথা নিচু করে ফেলল। চারপাশের ভারী পরিবেশেও এক চিলতে হাসি ফিরে এলো। দুই বোন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। সানজিদাও চোখ মুছতে মুছতে বলল, দেখো, এখানেই তুই আসতে চাইছিলি, আর যেখানে তোকে কোনো মর্যাদাই দেওয়া হয় না। এরপরই সবাই আবারও গাড়িতে উঠে বসলো। ধীরে ধীরে দুইটি গাড়ি গ্রামের ভেতরে কাঁচা রাস্তা ধরে তেজের নানার বাড়ির উদ্দেশ্যে এগিয়ে গেল। পেছনে পড়ে রইল নাবিলা বেগমের বাড়ি, আর তার সঙ্গে রাইসার জীবনের বহু বছরের অপমান, অবহেলা আর না পাওয়ার স্মৃতি। তুমি একটুও পরিবর্তন হলে না মা, বলল সানজিদা। মেয়ের কথায় আসলে কি তার গায়ে লাগলো? বোধ হয় না। এমন
এমন নাবিলার মতো মানুষ কখনো পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনা মাথায় আনে না। তারা সর্বদাই সুযোগ সন্ধানী ও কাজ হাসিলের চেষ্টায় থাকে। মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকতেই প্রতিবেশীর তীক্ষ্ণ কথা কানে এসে পড়ল। রাইসার এমন পরিবারে বিয়ে হয়েছে, তার শ্বশুর বাড়ির মানুষ এত ভালো, তাকে একটা কথাও পর্যন্ত বলতে দিল না। আর বিয়ের আগে নাবিলা মেয়েটাকে কত অত্যাচার করেছে, এখন দেখতেও আরো বেশি সুন্দর হয়েছে রাইসা। আল্লাহ মেয়েটার দিকে চোখ তুলে চেয়েছেন। সুখী হোক দুঃখিনী মেয়েটা। সবার চোখের ভাষায় বোঝা যাচ্ছে রাইসার প্রতি আবেগ, মহানুভবতা। হাজার হলেও গ্রামের মেয়ে, কত তাদের চাচি, ভাবি, ছোট মা, বড় মা বলে ডেকেছে তার কোনো ঠিক নেই। দোরগোড়ায় দুইটা গাড়ি দেখে ছোট বাচ্চারা ছুটোছুটি করে সবাইকে ডাকতে লাগলো। মৌলভী সাহেব কপালে সূক্ষ্ম ভাঁজ রেখে হাতের লাঠি ওপর ভর করে দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। হাঁটতে পারলেও বসা বসা ওঠার জন্য লাঠির প্রয়োজন হয়। বয়স তো আর কম হলো না। বেঁচে আছেন কেবল দিন গুনতে গুনতে কবে এই জীবনের বাতিটুকু নিভে যাবে। স্ত্রীকে হারিয়ে ছেলে মেয়ে নাতিপুতি নিয়েই চলছে মেহেরিমা। বাবার ডাকে সেই ছোট্টবেলার মতো আদুরে হয়ে জড়িয়ে ধরলেন। সন্তানেরা বাবা মায়ের কাছে সর্বদাই শিশু থাকে। তেজের পাশে রাইসাকে দেখে মৌল মুলভি সাহেব এগিয়ে আসলেন। তাকে দেখে রাইসা সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো দাদু? এই বাড়িতেই এসে আরবি পড়তো তার ছেলের বউয়ের কাছে। বেশ ভাবছিল মৌলভী সাহেবের সাথে তার নাতির বউ হবে, এটা কি আগে ভেবেছিল কেউ? বেশ আছি, তবে নাত বউ দেখে চাঙ্গা হয়েছি রে। আমার নাতি কি এখনো তোর উপরে নারাজ নাকি আঁচলে বেঁধে ফেলেছিস? আমার বউ দেখে তোমার চাঙ্গা হওয়ার কোনো দরকার নেই। যে রত্ন তোমার গ্রামে জন্মেছে তার উপরে আবার নারাজ থাকা যায়? আর শুধু আঁচল না, সব দিক থেকেই আমাকে বেঁধে রেখেছে তোমার নাত বউ। হড়হড় করে কথাগুলো বলে তেজ ওপরে উঠে গেল। রাইসা লজ্জায় মাথা নোয়ালো। ইমরান দাঁত বের করে বলে ওঠে, কি বলেন না দাদু ভাই, আপনি? আপনার নাতি আর নাতি নেই, সে এখন বউ সোহাগী। আর আমার বোনটাকে চোখে নাকে মুখে সব দিক থেকেই হারায়। আলাপ আলোচনা করে সবাই তাদের রুম দেখিয়ে দিল। অনেকটা পথ এসেছে, ফ্রেশ হওয়া দরকার। এইদিকে কলেজ থেকে বাড়ি ফিরে রুবি আত্মীয়দের দেখে খুশিতে আত্মহারা। ইরা চুপচাপ আছে। সে এত পথ এদের সাথে এসেছে যেন কোনো প্রাণহীন দেহ। ইদানিং খুব একটা কথাও বলে না নিজ থেকে। হঠাৎ ইরার এমন আচরণে মা ছেলে শুধু ভাবুক হয়ে থাকা কিছু বলেনি। পরের দিন রবি সবাইকে গ্রাম ঘুরে দেখাতে যাবে বলে ঠিক করলো। সকালের আলো চারিদিকে আলোকিত করে তুলেছে। রাতভর জমে থাকা শিশিরের বিন্দুগুলো ঘাসের ডগায় মুক্তোর মতো ঝলমল করছে। বাঁশঝাড়ের ফাঁক গলে ভেসে আসছে কোকিলের ডাক, পাখিদের কিচিরমিচির, শীতল বাতাসের কদম আর মিষ্টি শিউলির সুবাস যেন পুরো গ্রামটাকে এক অন্য রকম প্রশান্তিতে ভরিয়ে দিয়েছে। সকালের নাস্তা শেষ করেই রুবি উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আজ সবাইকে আমাদের পুরো গ্রাম ঘুরে দেখাবো। রুবির কথায় সবাই রাজি হয়ে গেল। যে যার মতো করে প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়ল। রাইসা কি পড়বে ভেবে পাচ্ছে না। ঠিক তখনই রাইসার শাশুড়ি গিয়ে স্নেহ ভরা চোখে তার দিকে তাকিয়ে বলেন, আজ না হয় একটা শাড়ি পরে যাও, গ্রামের সৌন্দর্যর সঙ্গে শাড়ি সবচেয়ে বেশি মানায়। শাশুড়ির অনুরোধ ফেলতে পারল না রাইসা। মৃদু হেসে মাথা নাড়ালো। কিছুক্ষণ পর নিজের ঘর থেকে বেরিয়ে এলো সে। হালকা আকাশি রঙের সুতুইর শাড়ি, পাড় জুড়ে সাদা নকশা, চোল আলতো করে হাত খোপা বাঁধানো, হাতে কাচের নীল চুড়ি, চোখে এক ফোঁটা কাজল। অতিরিক্ত কোনো সাজ নেই, অথচ সরল সৌন্দর্যেই যেন সে অনন্যা। আঙিনায় পা রাখতেই সকালের কোমল রোদ এসে পড়ল তার মুখে। মুহূর্তেই মনে হলো সকালের আলো যেন রাইসার রূপের কাছে নিজেই হার মেনে গেছে। তখনই অন্য পাশ থেকে বেরিয়ে এলো তেজ। রাইসাকে এক ঝলক দেখে সে থমকে দাঁড়িয়ে গেল। চোখ দুটো যেন আর সরাতে পারছিল না।
আজকের রাইসাকে যেন নতুন করে দেখছে সে। রাইসা হাঁটতে শুরু করতেই আচমকা অনুভব করলো কেউ তার শাড়ির আঁচল আলতো করে টেনে ধরেছে। সে অবাক হয়ে পেছনে ফিরে তাকাতেই চোখে চোখ পড়ল তেজের দিকে। দুজনেই কিছুক্ষণ নিশ্চুপ থাকলো। তারপর সকালের পাখিদের কোলাহল থাকলেও সেই মুহূর্তে যেন পৃথিবীটা তাদের দুজনের জন্যই নিস্তব্ধ হয়ে গেল। রাইসার চোখে বিস্ময় আর তেজের চোখে এক সমুদ্র ভালোবাসা। তেজ ধীরে ধীরে এগিয়ে এসে নিচু স্বরে বলল, জানো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কোনটা? রাইসা ভুরু কুঁচকে তাকালো। কোনটা? তেজ মৃদু হেসে বলল, এই যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। মনে হচ্ছে সকালের সূর্যও আজ তোমার কাছ থেকে আলো ধার নিয়েছে। রাইসার গাল দুটো লাল হয়ে উঠল। সে আস্তে করে বলল, কি সব বলছেন? তেজ এবার আরো একটুখানি কাছে এসে তার আঁচলটা আলতো করে হাতে নিল। তোমাকে যতবার দেখি ততবারই মনে হয় প্রথমবার দেখছি। তোমাকে দেখে আমার মন আরো আজও থমকে যায়। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, তিনি তোমাকে আমার জীবনের অংশ করে দিয়েছেন। তুমি পৃথিবীতে শুধু আমার জন্যই এসেছো। রাইসা লাজুক চোখে চারপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, কেউ দেখে ফেলবে, আঁচল ছেড়ে দিন। তেজ মুচকি হেসে উত্তর দিল, তাতে আমার কি? অন্যের বউয়ের কাছে গিয়েছি যে ধরা পড়ার ভয় থাকবে? তুমি আমার আমার বউ, বুঝেছ? তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবনের শান্তি, আমার প্রতিটি দোয়ার সবচেয়ে সুন্দর কবুল হওয়ার অংশ। রাইসা চোখ তুলে চাইল তার পুরুষের দিকে। সেই চোখে কেবল রাইসার জন্য ঢেউ ওঠে। তেজ এক হাতে আঁচল ধরে আরেক হাতে রাইসার খোঁপা করা চুল মুক্ত করে দিল। কিছুটা দূরত্ব ঘুচিয়ে নিল। রাইসা হাঁসফাঁস করছে। একে তো নানার বাড়ি, তার ওপরে ঘরে নয়, পুরো আঙিনার মাঝখানে। যে কেউ রেডি হয়ে নিচে চলে আসবে। যদি এই অবস্থায় দেখে তাহলে বাড়ির বড়রাই বা কি ভাববে? এই মানুষ সবার সামনে ভালোবাসো প্রকাশ করার বান্দা নয়। রিসেন্টলি তার আচরণে পরিবর্তন নয়, মহা পরিবর্তন এসেছে। লোক সমাজ কিছুই মানে না, যদিও আগেও মানতো না, কিন্তু রাইসার তো এইসব ভীষণ লজ্জা আছে। কে কি বলে তার কোনো ঠিক নেই। তেজ নরম হাতে রাইসার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে লাগলো। রাইসা চোখ বন্ধ করে নিয়েছে। কম্পিত কণ্ঠে বলল, কি করছেন আপনি? কেউ চলে আসবে, এটা ঘর নয়। আপনি এরকম কেন করছেন? তেজ রাইসার কথা শুনে মুচকি হাসল। তুমি এত লজ্জা কেন পাও? বউ যেন পুরাতনটাই হতে চায় না, আনলিমিটেডই নতুন। এই নতুনত্ব থাকলে আমি কিভাবে ঠিক থাকি বলো? রাইসা পুনরায় কিছু বলার আগেই হঠাৎ পেছন থেকে ভেসে এলো পরিচিত হাসির শব্দ। আরে, তোমরা এখানেই আছো? সিনেমার শুটিং চলছে নাকি? বলল ইমরান। মুহূর্তেই তেজ আর রাইসা দুজনেই চমকে উঠল। রুবি, মার্জিয়া, বাড়ির বড়রা এবং বাকিরা একসঙ্গে আঙিনায় এসে দাঁড়িয়েছে। রুবি দুই হাত কোমরে রেখে দুষ্টু হেসে বলল, বাহ, আমরা তো গ্রাম ঘুরতে বের হব ভাবছিলাম, আর এখানে দেখি সকাল সকাল প্রেমের আসর বসেছে। সবাই হো হো করে হেসে উঠল। তেজের মামি খুনসুটি করে বললেন, তেজ, বইয়ের আঁচলটা এবার ছেড়ে দাও, কোথাও হারিয়ে যাবে না আমাদের রাইসা। এত নজরে নজরে রাখতে হবে না। আর রাইসা, তুই কিন্তু শুধু আমাদের ছেলেটাকে আঁচলে বাঁধিয়ে রাখিসনি, পেছনে পেছনেও ঘোরাচ্ছিস। আমি জানতে আমি জানতাম তেজ খুব ভদ্র, স্মার্ট, সেও এভাবে ঘোরানি খাবে। আগে জানতাম না। এখন আঁচল ছাড়ো, নইলে আজ আর গ্রাম ঘোরা হবে না। তেজ মুচকি হাসল রাইসার দিকে ঘুরে। অতঃপর আঁচল না ছেড়েই মাথায় সুন্দর করে নতুন বইয়ের মতো করে উঠিয়ে দিল। সবাই হাঁ করে তাকিয়ে আছে। মাহতাব নওয়ান ইজ্জতের ঠেলায় আবারও ঘরে ঢুকে পড়েছেন এইসব দেখে। শ্বশুরের সামনে আর এই মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। এদিকে রাইসা লজ্জায় তার মুখটা টকটকে লাল হয়ে গেছে। বাড়ির শুদ্ধ মানুষের সামনে সম্মান আর থাকলো না। যেই ভয় পাচ্ছিল সেটাই সত্যি হলো।
সে মাথা নিচু করে এক হাত দিয়ে মুখ আড়াল করলো। কাচের চুড়িগুলো টুংটাং শব্দ তুলে কেঁপে উঠল। তার ঠোঁটের কোণে অজান্তেই ফুটে উঠল এক লাজুক নির্মল হাসি। তার সেই লাজুক হাসি দেখে উপস্থিত সবার মুখেও অট্টহাসি ছড়িয়ে পড়ল। অতঃপর সবাই মনের আনন্দে ঘোরল। যখন রাইসার বাড়ির সামনে আসলো, তখনই রাইসা থেমে গেল। তেজ আর ইমরান পেছনে পড়েছে। ইরা, রুবি আর রাইসা আগে আগে এসেছে। রাইসার থেমে যাওয়া দেখে রুবি কপাল কুঁচকে ফেলল। কি রাইসা, বাড়ি যাবি? কালকের ঘটনা রুবি জানে না, তাই এই কথা বলছে। ইরা নীরব, তার যেন কোনো বাস্তব জীবনে ধ্যান নেই। রাইসা কিছুটা দোটানায় ভুগতে ভুগতে পা বাড়ালো। কালকে তো বাবার সাথে দেখা হয়নি, আজকে না হয় এক নজর দেখলো। এর জন্য যদি আরো অপমান হতে হয় তাও সই। আর দাদির বয়সও বেড়েছে, হয়তো বিছানাগত হয়েছেন, কতদিন দেখেন না। অপমান পেলেও সে তো ভেবে ভালোবেসেছিল, মনটা বড্ড টানে তাদের দিকে। আসলেই যদি রাইসা এদের থেকে একটুকু ভালোবাসা পেত, তবে আজ পরিস্থিতি অন্যরকম হতো। অতঃপর আঙ্গিনায় পা রাখতেই নাবিলা বেগম তেড়ে আসলেন। কিরে, কালকে যে তোকে বারণ করলাম আমার বাড়িতে আসতে, তারপরেও তোর লজ্জা হয় না, তাই না? তোর শরীরে একটুও কি মানুষের চামড়া নেই? তুই কি গন্ডার? নিজের একটুকুও দাম নেই? যেখানে আসতে বারণ করেছি সেখানেই এসেছিস। রবি আর ইরা যেন থমকে গেল। আসলে এত দূর খারাপও মানুষ হতে পারে। সানজিদার মুখে যা শুনেছিল তার চেয়েও ভয়ঙ্কর এই মহিলা। রাইসা মলিন মুখে বলল, মা, আমি শুধু বাবাকে আর দাদিকে দেখতে এসেছি, একবার দেখেই চলে যাব, আমি আর আসবো না। আসতেই বাপ সোহাগী আসছে, আমার বাপ সোহাগী বলিহারি যায়। বাপু তোর লাজের, দেখেছিস কোনো দিন তোকে মেয়ে বলে পরিচয় দিত? তারপরও বেলাজের মতো করে কিভাবে বাপ বাপ করে মরিস। মা তো নাই। মা, তুমি রাইসাকে কি বলছো এসব? উক্ত কথাগুলো বলতে বলতে সানজিদা ঘর থেকে বেরিয়ে এলো। তুই মাঝখানে কথা বলিস না। আজকে এই মেয়ের বিয়ে হয়েছে দেখে আজ কি সেজে এসেছে আমাদের দেখাতে। কত বড় বাড়ির বউ সেটাই দেখাতে এসেছিস, তাই তো? মা, তুমি এসব কি বলছো? আমি কেন এইসব দেখাতে আসব? আমি তো শুধু তোমাদেরকে দেখতে এসেছি। তোর ন্যাকামি শেষ হলো না, না সতীনের মেয়ে? আমাদের জীবন থেকে তুই আর কোনোভাবেই ইস্তফা দিচ্ছিস না? হঠাৎ ধীর কণ্ঠে কেউ ঘরের ভেতর থেকে বলে উঠল, কে এসেছে নাবিলা? রাইসা? নাবিলা বেগম কপাল কুঁচকে তুললেন। এই বুড়ির শুরু হলো প্যাচ প্যাচ করা। ওকে টানাটানি করতে আমার শরীরের সব শক্তি শেষ হলো। কোনো কাজের তো নয়, শুধু হুকুম আছে। রাইসা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। তারা দুজন মিলে কি অত্যাচারই না করেছে। আজ বৃদ্ধ হয়েছে বলে সেও মূল্যহীন হয়ে গেছে। দাদি বলেই রাইসা উঠোনে উঠতেই নাবিলা বেগমের চোখ দুটো রক্তিম হয়ে গেল। যেন সামনে দাঁড়িয়ে থাকা রাইসা তার জীবনের সবচেয়ে বড় শত্রু। তিনি দাঁতে দাঁত চেপে এগিয়ে এলেন। কতবার বলেছি এই বাড়িতে আসবি না, তবুও বেহায়ের মতো চলে এসেছিস। এবার তোকে এমন শিক্ষা দিব, জীবনে আর এই দোরগোড়া মারানোর সাহস পাবি না। কথা শেষ হতেই কোনো সতর্কতা ছাড়াই দুই হাতে সজোরে ধাক্কা দিলেন রাইসাকে। মা, চিৎকার করে উঠল সানজিদা। সবকিছু যেন এক মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। রাইসার শরীরটা ভারসাম্য হারিয়ে পেছনের দিকে ছিটকে গেল। আঙ্গিনায় শক্ত মাটিতে পড়ে থাকা ইটের ধারালো কোণায় তার কোমর ও তলপেটে প্রচণ্ড জোরে আঘাত পেল। মাটিতে পড়েই তীব্র যন্ত্রণায় শরীরটা কেঁপে উঠল রাইসার কোমল শরীর। দুই হাত দিয়ে নিজের তলপেট শক্ত করে চেপে ধরল সে। নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে। রুবি আর ইরা হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, যেন তারা বিশ্বাসই করতে পারছিল না একজন মা তার মেয়েকে এভাবে ধাক্কা দিতে পারে। রাইসা! দুজন একসঙ্গে ছুটে এলো। রাইসার ঠোঁট কাঁপছে, মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেছে, চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছে।
ঠিক তখনই রুবির চোখ আটকে গেল মাটির দিকে। সাদা শাড়ির নিচে ধীরে ধীরে লালচে রং ছড়িয়ে পড়েছে। রুবির গলা শুকিয়ে গেল। ইরার রক্ত। ইরা নিচে তাকিয়ে কেঁপে উঠল। রাইসার আঙ্গুলের ফাঁক গলিয়ে রক্ত ঝরে পড়েছে। এক এক মুহূর্তই পুরো আঙ্গিনা নীরব হয়ে গেল। সানজিদা ছুটে এসে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, রাইসা, রাইসা চোখ খোল, কথা বল। রাইসা অতি কষ্টে ফিসফিস করে বলল, আপু, খুব ব্যথা করছে, আমি মনে হয় আর বাঁচব না। পরপর আবারও যন্ত্রণায় চোখ বন্ধ হয়ে এলো। ইরা দৌড়ে বাইরে গিয়ে দেখলো ইমরান আর তেজ কাছাকাছি আছে। তাদের ডাক দিল। তেজ তো অনিচ্ছুক এই বাড়িতে প্রবেশ করতে, কিন্তু ইরা কেন এই বাড়িতে নিয়ে আসছে বুঝতে পারলো না। কোনোভাবে রাইসা এসেছে বুঝতে পারলো। আঙ্গিনার ভেতরে কান্না শুনে দুজনে ছুটে ঢুকলো। দৃশ্যটা দেখে তেজের মুখের সমস্ত রং উধাও হয়ে গেল। মাটিতে পড়ে আছে রাইসা, মৃগনয়নী। এক আত্মচিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। তেজ দৌড়ে এসে হাঁটু গেড়ে বসে রাইসার মাথাটা নিজের কোলে তুলে নিল। তার হাত কাঁপছে। কি হয়েছে তোমার? চোখ খোলো, আমার দিকে তাকাও। রাইসা আধ খোলা চোখে স্বামীর মুখের দিকে তাকালো। ঠোঁট নাড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। তেজের হাত ভিজে যাচ্ছে। নিচে তাকিয়ে দেখতেই তার বুকটা কেঁপে উঠল। তো এসব কি করে হলো? ইরার দিকে গরম চোখে তাকাতেই ইমরান বললেন, "দে- দেখে দেখ দেখে তো এসব ভাববার সময় নেই, দ্রুত রাইসাকে হাসপাতালে নিতে হবে।" কিরে, কি করে হলো এটা? মেহেরি নওয়ান চেঁচিয়ে ওঠেন। তার হুঙ্কারে নাবিলা বেগম ঘাবড়ে গেলেন। তারা সবাই হাসপাতালে এসেছে। কি হলো? সানজিদা বলল, এটা কি করে হলো? আর মেহেরিমা কথায় সানজিদা ধাতস্থ হয়ে বলল, মা, মা। বাকি আর কিছুই বলতে হলো না, ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলেন। থাপ্পড়ের এত জোর যে নাবিলা বেগম পিছিয়ে স্বামীর ওপরে পড়ে গেলেন। আপনি আমাকে মারলেন? আপনাকে সাবধান করেছিলাম, আপনি কিছুরই যোগ্য নয়। আমার মেয়ের কিছু হয়ে গেলে আপনাকে আমি ঠিক কি কি করব আপনি কল্পনাও করতে পারছেন না। মেহেরিমা নওয়ান বিমোড়। মেয়েটাকে আর কত কষ্ট পেতে হবে? একটু কি সুখ কপালে লেখা নেই? এত দুর্ভাগ্য নিয়ে কেউ কি জন্মায়? আপনারা কি মানুষ? একটা মেয়েকে কিভাবে এতটা কষ্ট দিতে পারেন? আমার জীবনে যদি কোনো ভুল করে থাকি, তবে সবচেয়ে বড় ভুল হলো রাইসার কথা মেনে তাকে আপনাদের এখানে নিয়ে আসা, বলল মেহেরিমা। সুফিয়া বেগম হতাশ মুখে বলে ওঠে, তুমি ভুল করনি, যা করার আমিই করেছি। একটু থেমে পরপরই নাবিলা বেগমের দিকে দৃষ্টি দিলেন। আমি ভেবেছিলাম আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিব, আর মা বাবা হিসাবে আপনাদের এই কথা জানার অধিকার আছে, কিন্তু আপনাদের তো মনুষ্যত্ব বোধই নেই। তাসফিক শিকদার যেন টাকার কেনা গোলাম। স্ত্রী যেই দিকে বলে সেই দিকেই চলে। সানজিদা আর মেহেরিমা সাথে এসেছে। সবাইকে করিডোরে বসে থাকতে দেখে তেজের শরীরে রক্ত জমাট বাঁধল। এদেরকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো বাবা। আমি ভুলে যাব এরা রাইসার বাবা মা। আমাকে খারাপ হতে বাধ্য করো না। তেজের প্রতি উত্তরে কি জবাব দিবেন বুঝতে পারছে না। তার ছেলে এই কথা শোনার পর কি করতে পারে তার ভাবনার বাইরে। ইমরান ফোন করে ফাহিম আর সানজিদাকে বলল, ঘটনা বললে মুহূর্তে জিহাদ আর তার মা বাবা রওনা দিয়েছে। এসেই রাইসার এই অবস্থা দেখে মাথাই নষ্ট হয়ে গেছে। জিহাদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে আন্টি? তেজ, তোর শরীরে এত রক্ত কেন? কি হয়েছে? কেউ কথা বলছে না কেন? আমার বোনের কি হয়েছে? বলতে বলতেই অচেনা কারোর ওপরে চোখ পড়তেই বলে উঠল, এনারা কারা? ইরা সংক্ষেপে বলতেই জিহাদের চোখ লাল হয়ে উঠল। আপনাদের এখানে কে ডেকেছে? নিঃশব্দ সবাই। কি হলো? সবার মুখে কি তালা লাগিয়ে গেছে? কি হয়েছে বলো? এক প্রকার জিহাদের হুঙ্কারে সানজিদা বলার জন্য মুখ খুলতেই ডাক্তার বেরিয়ে আসলেন। পেশেন্টের সাথে কে আছে? সবাই এগিয়ে গেল। তেজ চটজলদি বলল, আমার ওয়াইফ।
এর কি হয়েছে ডাক্তার? ডাক্তারের খুব অনুশোচনার স্বরে বলে উঠল, আই এম সরি, আপনার স্ত্রী খুব জোরে আঘাত পাওয়ায় মিসক্যারেজ হয়েছে। কি বলছেন এসব? মিসক্যারেজ মানে? আপনার ওয়াইফ 2 মাসের প্রেগনেন্ট ছিলেন। তেজের পৃথিবী যেন থমকে গেল। কে কেমনভাবে নিবে বিষয়টা বোঝার উপায় তার নেই। মুখ থেকে শব্দ বের হচ্ছে না, সবার ঠোঁট কাঁপছে। ঠিক তখনই নার্স এসে জানালো, পেশেন্টের জ্ঞান ফিরেছে। তেজ এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে কেবিনে ঢুকে পড়ল। বেডে শুয়ে আছে রাইসা, ফ্যাকাশে মুখ, হাতের স্যালাইন। চোখ খুলতেই সামনে তেজকে দেখে ঠোঁট কেঁপে উঠল, চোখ থেকে অজস্র পানি ঝরিয়ে পড়ল। তেজ তার হাত শক্ত করে ধরে কপালে ঠেকালো, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আসসালামু আলাইকুম। গল্পটি কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। আমার কিন্তু গল্পটি পড়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে মনের মাধুরী মিশিয়ে লিখতে হবে। কি পারবেন তো লিখতে? আর হ্যাঁ, বেশি বেশি করে লাইক করতে হবে। আর রাতের জন্য অপেক্ষা করুন, একটা বড় সারপ্রাইজ রয়েছে। হয়তোবা অনেকেও হতবাক হয়ে যেতে পারে। গল্পটি কিন্তু শেষের পথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।